আমরা যদি ভালো করে পড়ি তাহলে আশা করি এসএসসি পরীক্ষা ভালো করব। প্রথম টপিকটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। দ্বিতীয় যে টপিকটা সেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তৃতীয় টপিকস। তৃতীয় টপিকস আমরা যেটা পড়বো দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল, এই তিনটা বিষয় তোমরা যারা এসএসসি পরীক্ষা 2021 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে অথবা 22 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই তিনটা টপিকস খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বুরের পরমাণু বুরের পরমাণু মডেল। বুরের পরমাণু মডেল, বুরের পরমাণু মডেল। তো আমি একটু কারেকশন করে দিই যে তোমরা আসলে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থেকে দ্বিতীয় অধ্যায় থেকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের এই তিনটা টপিকস খুব ভালো করে পড়বে। একটা রাদারফোর্ডের পরমাণু মডেল, বুরের পরমাণু মডেল, কোয়ান্টাম সংখ্যা, আর হচ্ছে দ্রাব্যতা গুণফল। এই দুইটা থেকে একটা কোশ্চেন তুমি আশা করতে পারো এই দুটো টপিকস থেকে, আর দ্রাব্যতা গুণফল থেকে একটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে। তো আজকে আমরা একটু আলোচনা করবো যে একটা স্পেসিফিক যে কি বিষয়টা নিয়ে পড়বো। তো রাদারফোর্ডের পরমাণু মডেল, এটা তোমরা এসএসসি তে পড়েছো। রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে যে মডেলের যে স্বীকার্যগুলো আছে স্বীকার্যগুলা দুই একটা আমি তোমাদেরকে একটু বলি। যে পরমাণুর মাঝখানে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, এই কথা বলছে। তারপরে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ সংখ্যা আর পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ঋণাত্মক চার্জ সংখ্যা সমান থাকে, অর্থাৎ পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ হয়। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তো এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, আমি মেজর কয়েকটা পয়েন্ট বললাম। এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। এখন প্রথম সীমাবদ্ধতাটা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে ঘুরে, যে পথে ঘুরে, হ্যাঁ, ওই পথের কোনো নাম দেয় নাই, শক্তিস্তর, অরবিট বা অরবিটাল এই সম্পর্কে কোনো নলেজ নাই। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা এসএসসি তে পড়েছো, অনেকবার পড়েছো, সো আমি এটা আলোচনা করবো না। আমার উদ্দেশ্য হচ্ছে বুরের পরমাণু মডেলটা নিয়ে একটু কথা বলবো। দেখো, তা আমরা এই তিনটা টপিক আজকে কথা বলবো, এই তিনটা বিষয় নিয়েই আজকে কথা বলবো আমরা। প্রথমে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বুরের পরমাণু মডেল। তো আমরা এটা তো একটু পড়ে ফেলছি, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলা পড়বা। বুরের পরমাণু মডেলটা একটু দেখাই দিই। বুরের পরমাণু মডেল, এটার কয়েকটা পয়েন্ট আছে, স্বীকার্য আছে। একটা হচ্ছে সে কি করছে, শক্তি স্তরের ধারণা, শক্তি স্তরের ধারণা দিচ্ছে। শক্তি স্তরের ধারণা অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা যে পথে ঘুরে, এই যে পথ, এগুলো একটা নাম দিচ্ছে আর কি। এটাকে বলে শক্তি স্তর বলছে, শক্তি স্তর বা কক্ষপথ বলে দেখে, কক্ষপথ। এটাকে শক্তি স্তর বলে, কক্ষপথও বলে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। প্রথমটা হচ্ছে সে শক্তি স্তরের ধারণা দিচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যে পথে ঘুরে, এই পথগুলা একটা নাম দিচ্ছে, সে এটাকে অরবিট বলছে আর কি। নিউক্লিয়াসকে কেন্দ্রে ইলেকট্রন গুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘুরে, যাদেরকে কক্ষপথ বলে, শক্তি স্তরও বলে। ওকে, কক্ষপথ ও শক্তি স্তরের ধারণা দিচ্ছে। 2 নম্বরে সে যে ধারণাটা দিচ্ছে যে কৌণিক ভরবেগের ধারণা, কৌণিক ভরবেগের ধারণা,
কৌণিক ভরবেগের ধারণা। 2 নম্বরে কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগ দেখো রাজাপুরের পরমাণু মডেলে কিন্তু এই কথা কখনো বলে নাই যে ইলেকট্রনের ভর আছে, ইলেকট্রনের বেগ আছে, এই সম্পর্কে কোনো নলেজ নাই রাজাপুরের পরমাণু মডেলে। রাজাপুরের পরমাণু মডেলের সমস্যা আরেকটা ভুল করেছে, সেটা হচ্ছে ওটা কি সে সৌরজগতের সাথে তুলনা করছে। সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতে কি করে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরে, আর এখানে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্রে ইলেকট্রন গুলা ঘুরে, কিন্তু আসলে ইলেকট্রনের তো চার্জ আছে, তাই না? কিন্তু পৃথিবীতে কোনো চার্জ নাই, তো ওই ব্যাপারে তার একটা সীমাবদ্ধতা আছে। যাই হোক, রাজাপুরের পরমাণু মডেল অনেকবার পড়েছো, অনেকবার আমি পড়িয়েছি, সো ওটা নিয়ে আমার কথা নাই। আমার কথা হচ্ছে বোরের পরমাণু মডেল। একটা আমাদের শক্তি স্তরের ধারণা, 2 নম্বর হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগ বললাম অর্থাৎ কি, যে ইলেকট্রনের ভর আছে, তার বেগ আছে, সে কি ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, একটা কেন্দ্রমুখী বল আছে, অর্থাৎ কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগেরটা হচ্ছে এরকম, এম বি আর একটু কত এনএইচ বাই 2 পাই, ইকুয়েশনের মাধ্যমে বুঝাইছে। এম এর মান যদি 1 হয় তাহলে 1 নম্বর কক্ষপথ কতের কৌণিক ভরবেগ এরকম পাবি। আচ্ছা, যাক, শক্তি স্তরের ধারণা মানে অরবিট সম্পর্কে দাও, শক্তি স্তর বলে বা কক্ষপথ এই সম্পর্কে নলেজ দিচ্ছে। 3 নম্বর সে আরেকটা কথা বলছে যে শক্তির শোষণ বা বিকিরণ, শক্তির শোষণ বা বিকিরণ, শক্তি শোষণ বা বিকিরণ, বা এটাকে বলে বা বর্ণালী সৃষ্টির ধারণা দিচ্ছে। বর্ণালী সৃষ্টির ধারণা, সে বর্ণালী সম্পর্কে কথা বলছি। অর্থাৎ দেখো, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন কি হয় জানো? ধরো এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখানে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা জামতে যদি সে উপরের লেভেলে যায়, কোন একটা ইলেকট্রন এখান থেকে যখন এখানে যায়, ধরলাম এখানে শক্তি হচ্ছে E1 আর এখানে শক্তি কত E2, তাহলে এই ইলেকট্রন যখন জাম দিয়ে ওখানে যাবে তখন সে শক্তি শোষণ করে। শক্তি কি করে? শোষণ করে। ওই ইলেকট্রন যখন এখান থেকে আবার এখানে আসে তখন সে শক্তি ছেড়ে দেয়, তাহলে এই যে যখন ইলেকট্রন যখন জাম দিয়ে পড়ে যায়, ওই ইলেকট্রন যখন আমার নিচে আসে তখন সে এক ধরনের এনার্জি ছেড়ে দেয়, ফলে স্পেকট্রাম বা বর্ণালী সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বর্ণালী। ওই ব্যাপারে সে কথা বলছি। এবং এটাকে দেখো, এই দুটো যদি এনার্জির পার্থক্যটা আমরা বলতে পারি, ডেল্টা ই ইকুয়াল টু হচ্ছে কত? এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশন পার সেকেন্ড, হ্যাঁ, নিউ কম্পাঙ্ক যেটাকে বলে, নিউ ইকুয়াল টু আবার সি বাই ল্যামডা। ওকে, তারপরে সেই শক্তির শোষণ বা বিকিরণ অথবা বর্ণালী সৃষ্টির ধারণা। তাহলে দেখো, বুরের পরমাণু মডেলে মোটা দাগে যদি বলতে চাই, এই 3টা হচ্ছে আমাদের স্বীকার্য পয়েন্ট। একটা শক্তি স্তরের ধারণা দিছে, যেটা রাদারফোর্ড এই সম্পর্কে কোনো কথাই বলে নাই। কৌণিক ভরবেগের ধারণা, ইলেকট্রনের যে ভর আছে বা বেগ আছে এই ব্যাপারে রাদারফোর্ড কিছু বলে নাই, বাট বুর কিন্তু বলছে কৌণিক ভরবেগের সে ধারণা দিচ্ছে। প্রত্যেকটা সেলের কৌণিক ভরবেগ বের করা যায় ওই ইকুয়েশনের মাধ্যমে। শক্তির শোষণ বা বিকিরণ বা বর্ণালী সৃষ্টির ধারণা, এটা হচ্ছে এই যে বললাম, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে। ওই ইলেকট্রন যখন উপরের শক্তি স্তর থেকে আবার নিচে আসে তখন সে কি করে? শক্তি ছেড়ে দেয় আর কি। ওই যে সে এনার্জি ছেড়ে দিচ্ছে সেটা পার্থক্য, যে ডেল্টা ই, এটা হচ্ছে এইচ নিউ। এগুলো সম্পর্কে আরো অনেক কথাবার্তা আছে, আমরা একটু সামারি দিলাম তোমাদেরকে। তাহলে প্রথম তোমরা কি রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল এটা পড়বা। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। দুইটা মডেলের যে তুলনা, কম্পারিজনের একটু ভালো করে করবা। তুলনাটা পরীক্ষার জন্য খুব ভালো করে করতে হবে। ওকে, ঠিক আছে। এখন আমরা যাই, আমাদের 2 নম্বর টপিক কি ছিল? কোয়ান্টাম সংখ্যা। আমাদের 2 নম্বর বিষয় ছিল কোয়ান্টাম সংখ্যা। সেকেন্ড টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এটা একটু, এটা খুবই ইম্পর্টেন্ট টপিক। ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো, সবার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে কি জানো? যে
একটা ইলেকট্রন যখন নিশ্চয়ই পরমাণুর মধ্যে থাকে, হ্যাঁ, ইলেকট্রনের পরমাণুতে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য কোয়ান্টাম বলবিদ্যার যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আমি যদি সংখ্যাটা একটু তোমাদেরকে লিখে দিই, পরমাণুতে ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ণয় করার জন্য কোয়ান্টাম বলবিদ্যার যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলে। তাকে কি বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ একটা পরমাণুর পুরোটা পরমাণুতে ইলেকট্রনটা যেখানে আছে তার যে এক্সাক্ট পজিশন, ইলেকট্রনের এক্সাক্ট পজিশন বের করার জন্য যে সংখ্যা তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। দ্য নাম্বার, আমি যদি ইংলিশে বলি ইংলিশ ভার্সন স্টুডেন্টদের জন্য, the numbers which is used to locate, to find out the exact position of electron in an atom is called quantum number. তো কোয়ান্টাম নাম্বার কি করে? ইলেকট্রনের এক্সাক্ট পজিশনটা বের করে, ইলেকট্রনের সঠিক যে অবস্থানটা সেটা বের করে। তো কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের চারটা। এক নম্বরটা হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা কি n দ্বারা প্রকাশ করে? দেখি দ্বারা প্রকাশ করা যায় n দ্বারা। তো তোমার n এর মান যদি 1 হইতে পারে, 2 হইতে পারে, ইত্যাদি ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান 1, এখানে উপরের দিকে একটু দেখাই তোমাদের, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে এখানে হচ্ছে n এর মান 1, এক নম্বর শক্তি স্তর। আবার মনে করো এই যে এখানে n এর মান কত? 2, এটা 2 নম্বর শক্তি স্তর। আবার এটা n এর মান কি? 3, এটা হচ্ছে কি 3 নম্বর শক্তি স্তর। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তর সম্পর্কে ধারণা দিচ্ছে। কি সম্পর্কে ধারণা দিচ্ছে? শক্তি স্তর, অর্থাৎ অরবিট সম্পর্কে ধারণা দিচ্ছে। অরবিট সম্পর্কে প্রধান কোয়ান্টাম সংখ্যা অরবিট অথবা শক্তি স্তর সম্পর্কে ধারণা দিচ্ছে। তো 2 নম্বর যে সংখ্যাটা আমাদের আছে সেটা কি বলি আমরা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটাকে এল দ্বারা প্রকাশ করা যায়। এটা কি দ্বারা প্রকাশ করা যায়? এল দ্বারা। তো এল এর মানটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এটা দ্বারা কি বোঝায় জানো? স্পেসিফিক্যালি বলতে পারি যে দ্বারা অরবিটাল বোঝায়। কি বোঝায়? অরবিটাল অথবা উপশক্তি স্তরও বলতে পারো, কিন্তু অরবিটাল এবং উপশক্তি স্তরের মধ্যে একটা পার্থক্য আছে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা সহকারী কি বোঝায়? অরবিটাল বোঝায়। এটা প্রথম দ্বারা অরবিট, ওটা দ্বারা কি বোঝায়? অরবিটাল। অরবিটাল হচ্ছে, আমরা যদি অরবিট এবং অরবিটালের সংজ্ঞাটা তোমাদেরকে একটু বলি, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে পথে ঘুরে সেটা হচ্ছে কি? অরবিট। আর অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে বলা হয় অরবিটাল। ওকে, আবার বলি, এই যে এইগুলো হচ্ছে অরবিট। এটা কি? অরবিট। তো অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এখানে যে জায়গায় ইলেকট্রন তো মুভ করে ঘুরে, যে জায়গায় ইলেকট্রনটা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে কি বলা হয়? অরবিটাল। অরবিটের যে জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তাকে কি বলে? অরবিটাল বলে। তো আমরা কি বললাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা সংক্ষেপে বললে অরবিট বোঝায়, সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? অরবিটাল বোঝায় অথবা উপশক্তি স্তর বোঝায়। আর এর মান হচ্ছে 0 থেকে n-1। এগুলো আমি একটু ব্যাখ্যা তোমাদেরকে দিব যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটা দেখো একটু তোমরা একটু ভালো করে খেয়াল করো। ধরো যখন n এর মান যদি 1 হয়, তাহলে এর মান কি হবে? n এর মান 1, তাহলে এর মানে এখানে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান 1, এর মান হবে কত? 0। তাহলে এর মান 0 হওয়া মানে কি?
এটা 1s, হ্যাঁ 1s। তার মানে আমাদের এক নম্বরে এখানে আছে আমাদের কত 1s, এখানে আছে আমাদের 1s, এক নম্বর অরবিটে যে অরবিটালটা সেটা হচ্ছে কি 1s। এখন দেখো যে n এর মান যদি 2 হয় তাহলে l এর মান কি আসবে, এই ফর্মুলা থেকে একটা আসবে 0 আর আনবে কি 1, তাহলে আমাদের 2 নম্বরেতে আছে কি 2s 2p, অর্থাৎ 2 নম্বর অরবিটে আমাদের দুটো অরবিটাল আছে, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে কি 2p, একটা 2s আর একটা হচ্ছে 2p। তো যদি n এর মান যদি 3 আসে তাহলে l এর মান কি আসবে 0 1 2, তাহলে 3 নম্বর অরবিটে আমাদের অরবিটাল থাকবে তিনটা, এটা হচ্ছে একটা হচ্ছে 3s 3p আর এটা কি 3d। ওকে, এখন তাহলে এখানে কি থাকবে, এখানে দেখাই তোমাদেরকে যে এখানে একটু বুঝাই দিই 3 নম্বর শেল যেটা 1 2 3 এর মধ্যে 3, এখানে কি হবে 3s 3p 3d, 3s 3p কি হবে 3d, প্রথমটা তাহলে 1s, পরেরটা 2s 2p, পরেরটা 3s 3p, এরকম সিমিলারলি বাকিগুলো থাকে, আমি আর বাকিগুলো বলবো না তোমাদেরকে। তো তোমরা নিশ্চয়ই বুঝতেছো 1s প্রথম অরবিটাল হচ্ছে 1s, সেকেন্ড অরবিটাল হচ্ছে 2s 2p, 3 নম্বরটাতে 3s 3p 3d, এরপর আরো যে ভ্যালুগুলো আছে মানগুলো আমরা ইচ্ছে করলে এভাবে দেখাইতে পারি। এর মান যদি 4 হয় এল এর মান হবে তোমার 0 1 2 3, তার মানে কি হবে 4s 4p 4d 4, এই হচ্ছে আমাদের ঘটনাটা। আমার মনে হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝায় সেটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এখন আমরা সহকারী পড়াইলাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়লাম, এখন চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বুঝায় সেটা একটু বলি। চুম্বকীয় যেটা বুঝে গেলি এটা থাকুক, বোঝানোর জন্য বুঝলাম। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা বুঝায় 3 নম্বরটা হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা তোমার m দ্বারা প্রকাশ করা যায়। কি দ্বারা প্রকাশ করা যায়, m দ্বারা, এবং m এর যে ভ্যালুটা সেটা হচ্ছে প্লাস মাইনাস l, m ডিপেন্ড অন কি l, আবার l ডিপেন্ড অন n, এবং এটা দ্বারা বোঝায় অরবিটালের দিক স্থিতি বোঝায়, অরবিটালের দিক স্থিতি বোঝায়, অরবিটালের দিক স্থিতি কি বোঝায়, অরবিটালের দিক স্থিতি। অর্থাৎ একটা অরবিটের মধ্যে অরবিটাল গুলা কিভাবে থাকে, যেমন মনে করো কোন অরবিটাল, একটা অরবিটাল হয়তো এইভাবে থাকতে পারে, এরকম দাঁড়ায় থাকতে পারে, কোন অরবিটাল আবার মনে করো এর মধ্যে কি থাকতে পারে, এটার মধ্যে শুয়েও থাকতে পারে, কোন অরবিটাল এভাবে কি করতে পারে, সেভাবে দাঁড়ায় থাকতে পারে, কোন অরবিটাল আবার অরবিটালের মধ্যে কি থাকতে পারে, সে শুয়েও থাকতে পারে আর কি, মানে জাস্ট তার ওরিয়েন্টেশন বোঝায়, মানে এক্স্যাক্টলি একটা অরবিটালের মধ্যে কিভাবে থাকে। ওকে, এটা জাস্ট এমনি বুঝাইছি, এগুলো আসলে আরো অনেক বড় বড় ব্যাখ্যা আছে, তোমাদের বোঝানোর জন্য খুব সহজ ভাবে একটু বুঝাই দিলাম। এখন আমরা একটু দেখি, দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়, অরবিটালের দিক স্থিতি। তবে আরেকটা কথা তোমাদেরকে বলি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আরেকটা জিনিস বোঝায়, কি বোঝায়, একটা অরবিটালকে আরো কয়টা সাব অরবিটালে বিভক্ত করা যায় সেটা বোঝায়। যেমন মনে করো পি অরবিটালকে 3 ভাগে ভাগ করা যায়, একটা px py pz, ডি অরবিটালকে 5টা ভাগে ভাগ করা যায়, dxy dyz dzx dz স্কয়ার dx স্কয়ার মাইনাস y স্কয়ার। অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আরেকটা জিনিস বোঝায়, কি বোঝায়, একটা অরবিটালকে আরো কয়টা সাব অরবিটালে বিভক্ত করা যায় এটাও বোঝায়, একটা অরবিটালকে আরো কয়টা সাব অরবিটালে বিভক্ত করা যায় সেটাও বোঝায়। আর এমনি তাত্ত্বিক ভাবে যদি বলি, এটা অরবিটালের দিক স্থিতি বোঝায়, মানে কিভাবে থাকে। ওকে, আচ্ছা 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটা কি s দ্বারা প্রকাশ করা যায়, এটা কি দ্বারা প্রকাশ করা যায়, s দ্বারা। তাহলে s এর মান কি হয়, s এর মান হতে পারে প্লাস মাইনাস হাফ, যেমন কি হবে প্লাস মাইনাস হাফ। s অরবিটাল দ্বারা, মানে সরি স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়, কি বোঝায়, ইলেকট্রনের ঘূর্ণনের দিক। ইলেকট্রন তো মানে ইলেকট্রন নিজের অক্ষের সাপেক্ষে যে ঘুরে, এটা বোঝায়। ইলেকট্রন ক্লকওয়াইজ করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ। প্লাস হাফ মানে
ক্লকওয়াইজ ঘুরে, মাইনাস আপ মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়, কি বোঝায়? ইলেকট্রনের ঘূর্ণনের দিক, ইলেকট্রনের ঘূর্ণনে কি বোঝায়? দিক বোঝায়। আমার মনে হয় সবাই কোয়ান্টাম সংখ্যা মানে একবার শর্টকাট যদি বোঝানো যায় যে কোয়ান্টাম সংখ্যা একবার শর্টকাট এটা হচ্ছে এটা, হ্যাঁ, যে কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়। এক্স্যাক্টলি কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? ইলেকট্রনের সঠিক অবস্থান, একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনটা কোথায় আছে, সে কিভাবে আছে, এটা এক্স্যাক্টলি বোঝায়। আমার মনে হয় কোয়ান্টাম সংখ্যা সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু অরবিট এবং অরবিটালের সংজ্ঞা বলছি, তারপরে পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের পার্থক্যটা বলছি। তোমরা একটু যদি আর একটু ভালোভাবে যদি আমি একটু বুঝাই তোমাদেরকে যে অরবিট, অরবিটাল, ইলেকট্রন, হ্যাঁ, পরমাণু, অণু, পদার্থ, একটা দেখো আমি সবাইকে অবশ্যই এই কথাটা বলি যে কোয়ান্টাম সংখ্যা দেখো অরবিট অরবিটাল ভালো করে বোঝার জন্য আমার লাগবে। দেখো কিছুক্ষণ আগে বলছি ইলেকট্রন আসলে, ইলেকট্রন এক্স্যাক্টলি যে জায়গায় থাকে, ইলেকট্রন থাকার ঘরের নাম হচ্ছে তোমার অরবিটাল। কি? অরবিটাল। ইলেকট্রনটা এক্স্যাক্টলি ইলেকট্রন থাকার ঘর হচ্ছে কি? অরবিটাল। যেমন আমরা আমাদের ক্লাসরুমে ধরো মানে স্টুডেন্ট হচ্ছে ইলেকট্রন, তাহলে বেঞ্চ যেটা, বেঞ্চ যেখানে সে বসে থাকে সেটা কি? অরবিটাল। ওকে, যাক ইলেকট্রন থাকে অরবিটালে, আর অরবিটাল কই থাকে? অরবিটে থাকে, অরবিটে। অরবিট কই থাকে? পরমাণুতে। অরবিট কই থাকে? পরমাণুতে। পরমাণু কই থাকে? অণুতে। পরমাণু কোথায় থাকে? অণুতে। এই অণু কোথায় থাকে? পদার্থে। পদার্থের অণু হয়, তাই না? পদার্থ। এই পদার্থ কই থাকে? কোথায় থাকে? পৃথিবীতে থাকে। এটা কি কোথায়? পৃথিবী। এই পৃথিবী কই থাকে? সৌরজগৎ। সৌরজগৎ। এই সৌরজগৎ, এই সৌরজগৎ এটা কোথায় থাকে? মহাশূন্যে থাকে। মহাশূন্যে। এই মহাশূন্যকে কে চালায়? দ্য গড। দ্য গড। অর্থাৎ এখানে আমি তোমাদেরকে একটু মানে ইলেকট্রন, অরবিট, অরবিটাল, পরমাণু, অণু এগুলো একটু একটু বোঝানোর জন্য আমি তোমাদেরকে এটা দিলাম। হ্যাঁ, ইলেকট্রনটা থাকে অরবিটালে। সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল কি? ইলেকট্রন। আর সবচেয়ে বিগেস্ট পাওয়ার হচ্ছে কি? গড, তাই না? ওকে, ইলেকট্রনটা থাকে অরবিটালে, আর অরবিটাল থেকে অরবিট, অরবিট থেকে পরমাণু, পরমাণু থেকে অণু, অণু থেকে পদার্থ, পদার্থ থেকে পৃথিবী, পৃথিবী থেকে সৌরজগৎ, সৌরজগৎ থেকে মহাশূন্য। আর মহাশূন্যকে কে চালায়? দ্য গড। সবাই কি বুঝতে পারছো? এটা জাস্ট ইলেকট্রন, অরবিটাল এগুলো একটু ভালো করে বোঝানোর জন্য তোমাদেরকে এটা ডায়াগ্রাম আমি দিলাম। ওকে, এখন কোয়ান্টাম সংখ্যা আমরা কিছু ইউজ শিখব। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার কিছু ব্যবহার দেখাবো আর কি। এম এর মান, এল এর মান, এটা বুঝলাম। এখন তোমরা দেখো যে আমাদের কিছু প্রশ্ন আমাদের আছে যে কি কি অরবিটাল সম্ভব, কি কি অরবিটাল সম্ভব নয়, এটা আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে বলতে পারি। একটা প্রশ্ন আমরা করতে পারি যে 2D অরবিটাল, অরবিটাল 2D অরবিটাল সম্ভব কিনা, সম্ভব কিনা। is the 2D orbital is possible or not? 2D orbital কি পসিবল না পসিবল না, মানে সম্ভব কিনা। ওকে, ইংলিশ ভাষার জন্য মাঝে মাঝে একটু ইংলিশ বলে দিলাম। 2D orbital পসিবল কিনা সেটা আমাদের জানতে হবে। এখন আমরা তো জানি, দেখো দেখো আমরা যে এই যে দেখাই তোমাদেরকে এরকম ভাবে যে শেল গুলো ড্র করি, এইভাবে যে শেল গুলো ড্র করি, প্রথমে হচ্ছে 1s, পরে 2s, 2p, পরে কি আছে 3s, 3p, 3d, পরে কি আছে 4s, 4p, 4d, 4f, এটা আছে না? এইভাবে থাকে। তারপরে আমাদের আরো আরো অরবিটাল আছে 5s, 5p, ঠিক আছে, 5s, 5p, 5d। তারপরে কি থাকে? আরেকটা থাকে আমাদের 6s, 6p। তারপর লাস্ট যেটা আরেকটা থাকে এটা হচ্ছে কি 7s। ওকে, মোটামুটি হচ্ছে এরকম আর কি। তো এখন দেখো 2d কিন্তু নাই, 2s আছে, কি আছে 2p আছে, 2s আর
এই দেখো 2s 2p সেকেন্ড অরবিটে দুইটা অরবিটাল থাকে, একটা 2s একটা 2p। এখন যে 2d অরবিটালে কেন নাই আমরা এটা একটু দেখতে চাই। দেখো যে 2d অরবিটাল এটা সেকেন্ড অরবিটাল, একটা অরবিটাল এখানে আছে শুধু 2s 2p, 2s 2p আছে, 2d নাই। এখন একটা অরবিটের একটা শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর থাকবে কিনা তা নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। কোন একটা শক্তি স্তরের উপশক্তি স্তর থাকবে কিনা তা নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। দেখো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটু বলতেছি, তুমি পরীক্ষার্থী, যে একটু মনে রাখবে যে এল এর মান যদি 0 হয় সেটা 1 অরবিটাল, মানে সেটা 1 0 হয় তো সেটা s অরবিটাল, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এল এর মান যদি 1 হয় সেটা হচ্ছে p অরবিটাল, এল এর মান যদি 2 হয় সেটা হচ্ছে d অরবিটাল, এল এর মান যদি 3 হয় সেটা হচ্ছে f অরবিটাল। এটা আমরা একটু মনে রাখবো। এখন দেখো 2d অরবিটালের জন্য, 2d এর জন্য, 2d এর জন্য n এর মান কত 2, n এর মান 2 কেন, কারণ সেটা 2 নম্বর শক্তি স্তর, তাহলে n এর মান কি আসবে 2। তাহলে l এর মান কি দেখো, l এর মান ওই যে ওই সূত্র অনুযায়ী l এর মান কি 0 থেকে 2 - 1 পর্যন্ত। আমরা l এর যে মানটা জানি, তোকে বলছিলাম 0 থেকে n - 1, l এর মানটা এখানে 2, তাহলে কত 0 থেকে 1, 0 থেকে 1 মানে কি 0 এবং 1। তার মানে l এর মান কত আসছে দুইটা, l এর মান 0 মানে কি কি বলছি আমি s অরবিটাল, তার মানে আমাদের কি কি আছে 2s আর 2b সম্ভব, 2s 2b সম্ভব, হ্যাঁ, কিন্তু 2d সম্ভব নয়, সম্ভব নয়। তো আমরা একটু ব্যাখ্যা দিলাম যে একটা শক্তি স্তরের উপশক্তি স্তর থাকে কিনা তা নির্ভর করে এল এর মানের উপর, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। যেহেতু এল এর মান দুইটা আসছে, আর এল এর মান 0 মানে কি s অরবিটাল, এল এর মান 0 বলতে s অরবিটাল, এল এর মান 1 মানে p, অর্থাৎ এই জন্য 2s 2p আছে, 2d সম্ভব নয়। এখন আমরা আরেকটা যদি এরকম একটা एग्जांपल দিয়ে থাকি আমরা, 3d অরবিটাল সম্ভব কিনা দেখ, 3d অরবিটাল, 3d অরবিটাল সম্ভব কিনা, 3d অরবিটাল সম্ভব কিনা। 3d অরবিটাল দেখো, 3d এর জন্য কি হবে, n এর মান কত আসবে 3, l এর মান কি আসবে 0 1 2, কি আসবে 0 1 2। তার মানে কি দেখো n এর মান 3, l এর মান 0 1 2, তার মানে দেখো l এর মান যদি 0 হয় সেটা s অরবিটাল, তার মানে 3s আছে, ঠিক আছে, 3p আছে, আবার কি আছে 3d। যে l এর মান 2 মানে কি 2 মানে d অরবিটাল, l এর মান 2 বলতে d অরবিটাল, অর্থাৎ তাহলে কি আছে 3s 3p 3d সম্ভব, সম্ভব। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের 3d অরবিটালটা পসিবল থাকবে। তো আবার বলি যে একটা শক্তি স্তরের উপশক্তি স্তর থাকবে কিনা, হ্যাঁ, তা নির্ভর করে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানের উপর। এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার ব্যাপার। আমরা কোয়ান্টাম সংখ্যার আরেকটা জিনিস দেখাচ্ছি, যে একটা প্রশ্ন দেখো, তোমরা একটা কোশ্চেন দেখায়, কোশ্চেন দেখো, কোশ্চেনটা হচ্ছে দেখো এল এবং এম এর মান হিসাব করে, এল এবং এম এর এল এবং এম এর মান হিসাব করে পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাহির করো, ঠিক আছে। এল এবং এম এর মান হিসাব করে, এল এবং এম এর মান হিসাব করে, এম এম এর হচ্ছে তোমার এম, এল এবং এম এর মান হিসাব করে পরমাণুর তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা বাহির করো। তো দেখো এন এর মান কত আসে 3, তৃতীয় শক্তি স্তর, এই জন্য এন এর মান 3, তাহলে এল এর মান কি আসবে 0 1 2, এন এর মান 3 হলে এল এর মান 0 থেকে 3 - 1 মানে 0 1 2, এন এর মান 3 হলে এল এর মান 0 1 2। এই যে আমরা এল এর যে মান জানি 0 থেকে কত n - 1, n - 1 এর মানটা যদি 3, তাহলে কি হবে দেখো এল এর মান যদি এইটা হয় তাহলে এম এর মান কি আসবে, এম এর মান আসবে +-0 +-1 প্লাস মাইনাস কত 2, ঠিক আছে।
এখন দেখো এটা আমরা একটু মুছে ফেলতে পারি। এখন দেখাই, দেখো তো প্লাস মাইনাস জিরো মানে কি? প্লাস মাইনাস জিরো বলতে জিরো, প্লাস মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান, জিরো এবং ওয়ান, মানে এটা মানে যে রেঞ্জ বোঝাচ্ছে যে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান পর্যন্ত যে কটা সংখ্যা। আর প্লাস মাইনাস টু মানে কি? মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু। এবার মাইনাস টু থেকে প্লাস টু পর্যন্ত যে কটা সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে এটা। তো দেখো তাহলে এম এর মান কটা আসছে? 1 2 3 4 5 6 7 8 9। তার মানে আমাদের অরবিটাল কয়টা? অরবিটাল হচ্ছে কয়টা? অরবিটাল হচ্ছে 9টি। অরবিটাল কয়টা? 9টা। এল এর মান 3 হলে এল, অর্থাৎ এম এর মান দ্বারা বোঝায় যে টোটাল অরবিটাল কয়টা হবে। টোটাল অরবিটাল কয়টা হবে? টোটাল অরবিটাল হচ্ছে আমাদের 9টা। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন হবে আমাদের, ইলেকট্রন হবে প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 18টি। 18টি, 18টি। তো আমার মনে হয় এই টাইপের প্রশ্নগুলো এটা পরীক্ষায় 3 নাম্বার গ নাম্বারে এরকম একটা প্রশ্ন আসতে পারে। সবাই কি বুঝতে পেরেছো? দেখি টাইম। ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রথম অংশের ক্লাস। আর পরের অংশের ক্লাসটা আমরা একটু পরে নিব, পরের ভিডিওতে আশা করি এটা পাবে। ওকে, সবাইকে